সুস্বাগতম বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে সুস্বাগতম। আমি তোমাদের কখনো নিয়ে যাব সেই অচিন পুরীতে, ব্যঙ্গমা ব্যঙ্গমীর দেশে। কখনো নিয়ে যাব হাসি খুশি ভরা সেই আনন্দপুরীতে, আবার কখনো নিয়ে যাব অশরীরী আত্মার দেশে, আবার কখনো সত্যান্বেষীদের সঙ্গে হাত মিলিয়ে চেষ্টা করব রহস্য সমাধানের। এরকম নানা রঙের দুনিয়ায় ভেসে যেতে অবশ্যই আমার হাতটা ধরো বন্ধু। আর সেই সমস্ত দেশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তার প্রতিক্রিয়া জানিও। আরো অনেকজনকে সেই দেশের ঠিকানা জানিয়ে দিও কিন্তু। তাহলে দেখি, চলো আজ কোন দেশে তোমাদের নিয়ে যাওয়া যায়। আজ তোমাদের নিয়ে যাব রহস্যে রোমাঞ্চে ভরা কঙ্কগড়ে, যেখানে আছেন রহস্যভেদী কর্নেল নীলাদ্রি সরকার, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ। শুরু করছি আজকের রহস্য গল্প, কঙ্কগড়ের রহস্য। অনেক রাতে কোথায় একটা চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে গেল। বালিশের পাশে টর্চ এবং মাথার দিকে গুলি ভরা রাইফেল ছিল। টর্চ ও রাইফেল নিয়ে মশারি থেকে বেরিয়ে দরজা খুলতে যাচ্ছি। পাশের খাট থেকে আমার সঙ্গী ভদ্রলোকের গলা শোনা গেল। রাত দুপুরে কোথায় চললে রন্ত? ব্যস্তভাবে বললাম, বাইরে গন্ডগোল হচ্ছে, শুনতে পাচ্ছেন না? পাচ্ছি। চৌকিদার আর তার বউ ভালুক ভালুক বলে চেঁচাচ্ছে। এবার কান করে শুনি, সত্যি তাই। এই বন বাংলার উঠোনে একটা প্রকাণ্ড মহুয়া গাছ আছে। এখন মার্চের শেষ থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত গাছটায় প্রচুর মহুয়া ফল থাকে। ভালুকের প্রিয় খাদ্য তো, কাজেই ভালুক আসাটা অস্বাভাবিক নয়। কিন্তু চৌকিদার বা তার বউয়ের এত ভয় পেয়ে চেঁচামেচির কি আছে? ওরা এই বন জঙ্গল এলাকারই লোক, ভালুক দেখতে অভ্যস্ত, অথচ এমন গন্ডগোল জুড়ে দিয়েছে যেন ডাকাত পড়েছে বাড়িতে। বললুম, মনে হচ্ছে ওরা বেজায় ভয় পেয়ে গেছে, ওদের সাহস দেওয়া উচিত, কি বলেন? দিতে পারো, তবে সাবধান, বেরিও না। বুঝতে পারছো না, ওরাও ঘরের ভেতর থেকে চেঁচাচ্ছে। এবার খুব অবাক হয়ে বললুম, ভালুককে এত ভয় পাওয়ার কি আছে? আছে ডার্লিং, আছে। ওই শোনো, ওরা এবার চুপ করে গেল, অতএব তুমি চুপচাপ শুয়ে পড়ো। সারাদিন ট্রেন আর জিপ গাড়িতে যে ধকল গেছে তা সামলাতে আমাদের লম্বা একটা ঘুম দরকার। আমার এই সঙ্গী ভদ্রলোকের হরেক রকম বিদঘুটে আচরণ আমার দেখা আছে বহুদিন থেকে, কিন্তু কঙ্কগড় বন বাংলায় এসে অবধি যা বলছেন তাতে আমার ভয় হচ্ছে যে নির্ঘাত ওর খুলির ভেতরকার নরম জিনিসটি এতদিনে টেসে গেছে, অর্থাৎ যাকে বলে ৭২ দশা। আরও সোজাসুজি বললে ভীমরতি ধরা, সেটাও খুব স্বাভাবিক। বয়স ৬৫ পূর্ণ হয়েছে। গত ক্রিসমাসে নিজের ৬৫তম জন্মদিন মহাসমরায় পালন করেছেন। বলেছেন, ডার্লিং জয়ন্ত, আমার টাক এই শীতে রাতারাতি আরও কয় ইঞ্চি বেড়ে গেছে, লক্ষ্য করেছ কি? এবং দাড়ির সর্বশেষ গোপনতম অংশ সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি? জয়ন্ত, এতদিনে আমি প্রকৃত বুড়ো মানুষ হলুম, এবার আমার সন্ন্যাস ধর্ম অবলম্বন করা উচিত। ডিসেম্বরের শীতে একথা বলার পর মার্চের শেষ দিকে মনোরম এই বসন্তকালে হঠাৎ যখন আমাকে টেনে নিয়ে কঙ্কগড় জঙ্গলে এলেন, আমার ভয় হচ্ছিল সত্যি সন্ন্যাসী হয়ে দুর্গম বনের ভেতর একটা পাহাড়ি গুহায় বুঝে ঢুকে পড়বেন তপস্যা করতে, এবং আমাকে বিষণ্ণভাবে কলকাতা ফিরে যেতে হবে একা। কিন্তু বিকেলে এখানে পৌঁছানো অবধি তেমন কোনো সন্ন্যাসী ভাব তো দেখছি না, বরং চপলমতি ছেলেপুলের মতো প্রজাপতির পেছনে দৌড়চ্ছেন, কিংবা চোখে বায়োনোকুলার রেখে পাকপাখালি দেখছেন। কখনো বা হঠাৎ
মাটির দিকে ঝুঁকে হেডমুন্ডে কিসব খুঁজছেন। ওর উদ্ভুটে কাণ্ড কারখানা দেখলে তাক লেগে যায়। যাই হোক, আমি সত্যি ক্লান্ত। টর্চ ও রাইফেল যথাস্থানে রেখে মশারির ভেতর শুয়ে পড়লুম। তারপর বললুম, হেঁয়ালি না করে আসল কথাটা বলুন তো কর্নেল। আশ্চর্য, আমার বৃদ্ধ বন্ধু কর্নেল নীলাদ্রি সরকারের নাক ডাকছে। বিরক্ত হয়ে বললাম, কর্নেল, আপনি কি আজকাল আফিং খাওয়া ধরেছেন? নাক ডাকা থামল। জয়ন্ত, আফিং খোরদের নাক ডাকে না। জেনে খুশি হলুম, কিন্তু আমার জিজ্ঞাস্য, ভালুককে এত ভয় পাবার কি আছে, বিশেষ করে সঙ্গে যখন গুলি ভরা রাইফেল রয়েছে? এ ভালুক সে ভালুক নয়। তার মানে ওটা ভালুক কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে জয়ন্ত। বাহ, যে ভালুক এইমাত্র এসেছিল এবং যাকে দেখে চৌকিদার ও তার বউ চেঁচাচ্ছিল, তাকে আপনি বুঝি মশারির ভেতর শুয়ে মনশ্চক্ষে দেখলেন? না ডার্লিং, এই আজব প্রাণীটিকে আমি সন্ধ্যায় দেখেছি একবার। আমি যখন ঝর্ণার ধারে ক্যামেরা পেতে রেখে ফিরে আসছিলাম, সে আমার পিছু নিয়েছিল। সে মানুষের মতো দুপায়ে হাঁটতে পারে। অবাক তো বটেই। অস্বস্তিতে অস্থির হয়ে বললুম, সে কি, কই আমায় তো বলেননি? বললে তুমি ভয় পেতে। কেন? আবার নাক ডাকা শুরু হলো হঠাৎ। কয়েকবার ডেকেও সাড়া পেলুম না। জানি বুড়োর এই হেয়ালি স্বভাব বরাবর। এখন মাথা ভাঙলেও প্রশ্নের জবাব পাবো না, তাই চুপচাপ শুয়ে রইলুম। কিন্তু কি এক অজানা ভয়ে বুক ঢিপ ঢিপ করতে থাকলো। বাইরে জ্যোৎস্নার বান ডেকেছে। জানালাগুলোর ওপরকার পাল্লা খোলা। এলোমেলো বাতাস বইছে, শুনতে পাচ্ছি। বারবার জানলার দিকে তাকিয়ে মনে হচ্ছে হঠাৎ দেখতে পাবো কালো এক রহস্যময় প্রাণীকে, যে সন্ধ্যাবেলায় কর্নেলের পিছু নিয়েছিল এবং মানুষের মতো দুপায়ে হাঁটে। অবশ্য ভালুকেরও এখন দুপায়ে দাঁড়ানোর অভ্যাস আছে। কিন্তু কর্নেল বললেন ওটা ভালুকই নয়। তাহলে ওটা কি? তাকে ভয় পাওয়ারই বা কি আছে? আতঙ্ক বেড়ে গেল। কিন্তু উঠে গিয়ে যে জানালা বন্ধ করব সে সাহসও নেই। তাছাড়া জানালা বন্ধ করলে বদ্ধ ঘরে আমার শ্বাসকষ্ট শুরু হতে পারে, এমন অভ্যাস। সে রাতে রাইফেলের বাঁটে হাত রেখে 7-5 ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম। সেই ঘুম ভাঙল চৌকিদারের ডাকে। সে বেডটি এনেছে। বাইরে কুয়াশা জমে আছে তখনও, কিন্তু পাক পাখালির ডাক শোনা যাচ্ছে। উঠে বসেই হাত বাড়িয়ে চা নিলুম। তারপর ডাকলুম, কর্নেল, উঠলেন নাকি? চৌকিদার বলল, বড়া সাহেব অনেক আগে উঠেছেন স্যার, উঠে জঙ্গলে গেছেন। আমি বারণ করলুম, শুনলেন না। ঝর্ণার ধারে ওর আজব ক্যামেরাটি আনতে গেছে নিশ্চয়ই। ক্যামেরাটি এমন আজব যে ওতে অদৃশ্য আলোয় ছবি ওঠে। ক্যামেরা গাছের ডালে ঝুলিয়ে শাটারের সঙ্গে আটকানো একটা তার মাটিতে নিচে পুঁতে রাখাই যথেষ্ট। লেন্সের সামনে 180 ডিগ্রি এবং 30 মিটার অবধি মাটিতে কিছু চলাফেরা করলেই সেই সূক্ষ্ম স্পন্দন তার বেয়ে শাটারে চলে যাবে এবং শাটার ক্লিক করবে, ছবি উঠে যাবে। তারপর ফিল্মের রিলও অটোমেটিক পদ্ধতিতে গুটিয়ে পরবর্তী ছবি ওঠার ব্যবস্থা করবে। বললুম, ওহে চৌকিদার, রাতে তোমরা এত চেঁচামেচি করছিলে কেন? চৌকিদার ভয় পাওয়া গলায় বলল, স্যার, রাতে বাংলোয় ফের টোনা বাবা এসেছিল। আমরা স্বামী স্ত্রী মিলে খুব চেঁচামেচি করে ওকে তাড়িয়ে দিলুম। টোনা বাবা মানে? তোমরা তো বারবার ভালুক ভালুক বলে চেঁচাচ্ছিলে। চৌকিদার চাপা গলায় বলল, স্যার, ভালুকের নাম না করলে টোনা বাবা পালিয়ে যেত না। ও ভালুককে খুব ভয় পায়। ওর কথা শুনে অবাক হয়ে মশারি তুলে বেরোলুম। চৌকিদার এবার মশারিটা খাটের মাথার উপর গুঁজে দিতে ব্যস্ত হলো। আমি ওর দিকে তাকিয়ে বললাম, ওহে, তোমাদের এই টোনা বাবাটি কি জিনিস বলো তো? চৌকিদার মাথা নেড়ে বলল, তা তো আমি জানি না হুজুর, সবাই ওকে টোনা বাবা বলে। তবে এই পরপর দুরাত্রির হলেও সে বাংলোয় কেন হানা দিচ্ছে বুঝতে পারছি না। টোনা বাবা মানুষ না জন্তু তাও জানি না হুজুর। দেখতে কেমন? চৌকিদার ভয় পাওয়া চোখে তাকিয়ে বলল,
দেখতে কতকটা ভালুকের মতো বটে, তবে দুপায়ে হাঁটে। ধুকুর পুকুর করে ওকে দৌড়ে যেতেও দেখেছে এলাকার লোকে। একবার কাঠুরেরা ওকে তাড়া করেছিল। তাদের কাছে শুনেছি টোনা বাবার গায়ে কুড়ুলের কোপ বসে না, যেন পাথর। ঝাঁপডিহি সাঁওতালরা নাকি তীর ছুঁড়ে দেখেছে, সব তীর ঠকাস করে পড়ে যাচ্ছে গা থেকে আর ভেঙে দুমড়ে যাচ্ছে। চৌকিদার নিশ্চয়ই বাড়াবাড়ি করবে ভেবে বললুম, যত সব গাঁজাখুরি গল্প। ঠিক আছে, আজ রাতে তোমাদের টোনা বাবা হানা দিক, তখন দেখবো তার গায়ে রাইফেলের গুলি বেঁধে নাকি। চৌকিদার বড় সড়ো চোখে তাকিয়ে জোরে মাথা দুলিয়ে বলল, খবরদার স্যার, খবরদার, কখনো গুলি ছুড়বেন না। গত শীতে এক শিকারীবাবু এসেছিলেন এই বাংলোয়। তিনি জঙ্গলে গিয়ে আর ফেরেননি। কাঠুরেদের কাছে পরে জানা গেল তিনি টোনা বাবাকে গুলি করেছিলেন, আর টোনা বাবা তার বন্দুক কেড়ে টুকরো করে ফেলেছিল। তাকেও এক থাপ্পড় মেরেছিল। তাতে উনি একেবারে দলা পাকানো লাশ হয়ে জঙ্গলে পড়েছিলেন। বরং টোনা বাবাকে দেখতে পেলে ভালুক বলে চেঁচাবেন, দেখবেন তক্ষুনি পালিয়ে যাবে। জঙ্গলি এলাকার লোকেদের কুসংস্কার বা অন্ধবিশ্বাসের ব্যাপারটা আমার জানা আছে, তাই চৌকিদারের কথায় অবাক হলুম না। কিন্তু স্বয়ং বিচক্ষণ কর্নেল নীলাদ্রি সরকারও এমন কিছুর ইশারা দিচ্ছিলেন গত রাত্রে। সেইটাই এখন ভাবনার কথা, একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চৌকিদার এরপর টোনা বাবার এক কাহন গল্প শুনিয়ে ছাড়ল। গল্পগুলো প্রায় একই রকম, কিন্তু একটা অদ্ভুত মিল সব গল্পেই রয়েছে। টোনা বাবার আবির্ভাব দিনে হয় না, সে আসে অন্ধকারে। আরও মজার কথা, কেউ সাড়া পাওয়ার আগে বাচ্চা ছেলেমেয়েরা যেন তার আশাটা টের পায়, কারণ তারা আচমকা ঘুম ভেঙে বেজায় কান্নাকাটি জুড়ে দেয়। গত রাতে চৌকিদারের বাচ্চাটা আচমকা কেঁদে উঠেছিল বলেই না ওরা টের পেয়ে গিয়েছিল টোনা বাবা আসছে। গল্প শুনতে শুনতে দেখি এতক্ষণে আমার বৃদ্ধ বন্ধুবর ফিরে আসছেন। টুপিতে শুকনো পাতা মাকড়সার জাল আটকে আছে, কাঁধে সেই বিদঘুটে ক্যামেরা আর দূরবীন যন্ত্রটি ঝুলছে, পিঠে রাইফেল বাঁধা আছে। বারান্দায় উঠে টুপিটা ছেড়ে সাপ করে বললেন, প্রভাত জয়ন্ত, আশা করি ক্লান্তি দূর করার মতো সুনিদ্রা হয়েছে। হয়েছে, কিন্তু হাই ওল্ড ম্যান, আপনার ক্যামেরার রাতের ফসল টোনা বাবার একটি ছবি নয় তো? কর্নেল হাসতে হাসতে বললেন, তুমি কি টোনা বাবার কাহিনী শুনছিলে চৌকিদারের কাছে? জয়ন্ত, এই কাহিনী যতই অবিশ্বাস্য হোক, তোমার দৈনিক সত্যসেবক পত্রিকায় সত্যি ছাপার যোগ্য। অতএব একজন রিপোর্টার হিসেবে তোমার কর্তব্য টোনা বাবা সম্পর্কে আর খবর জোগাড় করে কলকাতায় তোমার কাগজের অফিসে পাঠানো। হিরিক পড়ে যাবে ডার্লিং, সত্যসেবকের বিক্রি ঝটপট বেড়ে যাবে। তাতে আর সন্দেহ কি? তবে বুঝতেই পারছেন, একালের পাঠক টোনা বাবার চেয়ে রাজনীতি বাবার খবরেই বেশি আসক্ত। বরং যদি টোনা বাবার ছবি দিতে পারেন, চেষ্টা করব খবর পাঠাতে। ছবি সহ খবর ছাপলে তবে লোকে বিশ্বাস করবে। কর্নেল ঘরে ঢুকে ক্যামেরা নিয়ে শটান বাথরুমে ঢুকলেন। বুঝলাম আপাতত ওটাই ওর ডার্ক রুম। ক্যামেরা খুলে ফটো রিল বের করে ডেভেলপ এবং প্রিন্টের কাজে ব্যস্ত হবেন। 20-25 মিনিটের মধ্যেই ওর রাতের ফসলের নমুনা চাক্ষুষ করতে পারবো। চৌকিদার চলে গেল। আমি বারান্দায় গিয়ে কিছুক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য দেখলুম। পাহাড় ও জঙ্গল জুড়ে শেষ রাতের কুয়াশা সবে মিলিয়ে যাচ্ছে এবং ঝকমকে রোদ ফুটেছে। এই বাংলোটা একটা টিলার ওপর। উত্তরে আবাদি এলাকা বাংলোর নিচেই শেষ হয়েছে। দক্ষিণ থেকে শুরু হয়েছে কঙ্কগড় ফরেস্ট ব্লক। 50 বর্গমাইল জুড়ে ঘন জঙ্গল, কদাচিৎ ফাঁকা এলাকায় একটা করে আদিবাসী গ্রাম। নিচে গাছপালা ফাঁকে ঝর্ণা সরু সাদা ফিতের মতো যেন বাতাসে তীর তীর করে কেঁপে উঠছে। তার ওপাশে একটা ন্যাড়া পাহাড়ের মাথায় সেকালের কঙ্কগড় দুর্গের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। শুনেছি কয়েকটা ঘর এখনো নাকি টিকে আছে, কিন্তু শঙ্খচূড় সাপের ভয়ে কেউ ওদিকে পা বাড়ায় না। আমি টোনা বাবার কথা ভাবছিলাম। ব্যাপারটা সত্যিই রহস্যজনক, কিন্তু আমার ভাবনায় বাধা পড়ল কর্নেলের চাপা উত্তেজনাপূর্ণ কণ্ঠস্বরে, জয়ন্ত, জয়ন্ত, চলে এসো। ঘরে ঢুকে দেখি টেকো দাঁড়িয়াল বুড়ো প্রায় ধেই ধেই নাচার ভঙ্গিতে টেবিলের সামনে দাঁড়িয়ে 2 ঠ্যাং ফেলছেন। পাশে গিয়ে উঁকি মেরে আটকে উঠলুম। প্রিন্টগুলো ছোট্ট সাইজের, কিন্তু এই যে সেই প্রখ্যাত সিনেমা কিংকংয়ের একটা রিল।
ঝর্ণার ধারে অবিকল কিংকংয়ের মতো একটা বিদঘুটে গরিলা জাতীয় প্রাণী হাত পা ছড়িয়ে বসে যেন স্নান করছে জল ছড়িয়ে। আশেপাশের গাছ, ঝোপ বা পাথরের সঙ্গে তুলনা করে মনে হলো প্রাণীটা অন্তত ফুট 6 বেশি উঁচু নয় এবং ছাতির মাপ প্রায় 50 ইঞ্চি। হাত দুটো গরিলার মতোই লম্বাটে। হতভম্ব হয়ে বললুম, সর্বনাশ, এই যে দেখছি একটা গরিলার ছবি। কর্নেল একটু হেসে বললেন, কঙ্কগড়ে গরিলা? অসম্ভব জয়ন্ত, গরিলা আফ্রিকার প্রাণী। অবশ্য একসময় মালয়ের জঙ্গলে এক ধরনের গরিলা বাস করতো শুনেছি, কিন্তু তারা ওরাং ওটাং এরই একটা শ্রেণী। আশা করি তুমি জানো ওরাং ওটাং ওই এলাকারই প্রাণী। তাহলে কি এটা? কর্নেল রহস্যময় হেসে বললেন, বড়জোর এইটুকু বলতে পারি যে ইনি হলেন কঙ্কগড়ের আতঙ্ক সেই টোনা বাবা, এবং যার খোঁজে আমি তোমাকে নিয়ে এখানে পাড়ি জমিয়েছি। অবাক হয়ে বললুম, সে কি? আপনি তো এসব কিছু বলেননি, শুধু বলেছেন জঙ্গলে বেড়াতে যাচ্ছি, বেড়াবো এবং সুযোগ পেলে 2-4টে শিকার টিকারও করবো। ডার্লিং, সব কথা খুলে বললে তুমি এমন হুট করে এ বুড়োর সঙ্গে বেরিয়ে পড়তে না। কেন? আমাকে অত ভীতু ভাবছেন কেন? কর্নেল আমার কাঁধে হাত রেখে বললেন, জানতো, আগেই যদি সব কথা তোমাকে জানিয়ে দিতুম, তাহলে তুমি আসার আগেই তোমার দৈনিক সত্যসেবকে ফলাও করে চেপে দিতে এবং হইচই পড়ে যেত। তাতে আমার তদন্তে প্রচুর অসুবিধা করত। বুঝলুম, কিন্তু আপনি কিভাবে টোনা বাবার কথা জানলেন? আমার এক বন্ধুর ছেলে অসীম ছিল দুরন্ত প্রকৃতির শিকারী। ফরেস্ট দপ্তরের অনুমতির তোয়াক্কা করতো না। লুকিয়ে চোরা শিকারীদের জঙ্গলে ঢুকে শিকার করত। সম্প্রতি কঙ্কগড়ে সে লুকিয়ে শিকার করতে ঢুকেছিল, তারপর আর ফেরেনি। আমার বন্ধু রিটায়ার্ড ডাক্তার মেজর শঙ্করনাথের অনুরোধেই আমি তাই খোঁজখবর নিতে শুরু করেছিলাম। তারপর হঠাৎ টোনা বাবার কথাটা জানতে পারি। যাই হোক, বাকিটা বুঝতেই পারছো। এবার এসো আমরা ব্রেকফাস্টে বসি। ডার্লিং, সবার আগে সবসময় উদরটা পূর্ণ করা দরকার। শূন্য উদরে কোনো কাজ হয় না। ঘুরে দেখলুম চৌকিদার ট্রে নিয়ে ঘরে ঢুকেছে। বুড়োর নাকের বাহাদুরি আগেই টের পেয়ে গেছেন, এই জন্যই সবাই ওকে বলে বুড়ো ঘুঘু। চৌকিদার টোনা বাবার হাতে খুন হওয়া এক শিকারীর কথা বলেছিল। কর্নেলকে কথাটা জানিয়ে দিয়েছিলাম, কিন্তু উনি তেমন কান করে শুনলেনই না। শুধু বললেন, এমন ঘটনা আরও ঘটেছে শুনেছি। কিছুক্ষণ পরে আমরা ঝর্ণার ধারে গেলুম। ছবিতে জায়গাটা যেমন দুর্গম দেখাচ্ছিল, আদতে অতটা নয়। কর্নেল সেখানে হেড মুন্ডে ঘুরে কী সব যেন খুঁজে বেড়ালেন কতক্ষণ। আমি গুলি ভরা রাইফেল হাতে চারিদিকে কড়া নজর রাখলুম। ঘন ঝোপ জঙ্গল আর গাছপালার মধ্যে ছোট বড় অজস্র পাথর পড়ে আছে। পাথরের আড়ালে টোনা বাবা ওত পেতে বসলে দেখা যাবে না। সে সময় হঠাৎ চোখ পড়ল উপর দিকে একটা সাদা পাথরের খাঁজে কালো কি একটা পড়ে আছে। জিনিসটা চৌকো মতো এবং কালো। এখানে ঝর্ণার ধার থেকে ধাপে ধাপে পাথরের সিঁড়ির মতো যে ন্যাড়া টিলাটা আকাশে মাথা তুলেছে, সেখান দিয়ে উঠলে জিনিসটা কুড়িয়ে আনা যায়। কিন্তু টোনা বাবার ভয়ে আমার এক পা বাড়ানোর সাহস নেই। মুখে তো একথা স্বীকার করা যায় না। বললুম, কর্নেল, মনে হচ্ছে একটা কিছু পড়ে আছে ওখানে, চলুন না দেখে আসা যাক কি ওটা। কর্নেল তখন হাঁটু দুমড়ে বসে মাটি থেকে কি খুঁটিয়ে হাতের চেটোয় তুলে রাখছেন। মুখ না ঘুরিয়ে বললেন, তুমি দেখে এসো। আমি দ্বিধায় পড়ে গেলাম। কালো চৌকো মতো জিনিসটা পাথর হতে পারে। কর্নেল অমনি মুচকি হেসে বললেন, ভয় নেই জয়ন্ত, টোনা বাবার আবির্ভাব দিনের বেলা হয় না, তুমি স্বচ্ছন্দে যেতে পারো। রাগ দেখিয়ে বললুম, আমি ভীতু নই। তার প্রমাণ কতবার পেয়েছেন? বিলক্ষণ পেয়েছি, তাই তো বলছি ডার্লিং, কালো মতো যে জিনিসটা দেখেছো নিয়ে এসো। বলে কর্নেল নিজের কাজে মন দিলেন। আমি রাইফেল বাগিয়ে পা বাড়ালুম। কয়েকটা ঝোপ ঠেলে এগিয়ে ন্যাড়া টেলার পাথুরে ধাপে যেই উঠতে শুরু করেছি, হঠাৎ ওপর থেকে খুট করে একটা শব্দ হলো। চমকে উঠে মুখ তুলে যা দেখলুম, আমার তাজ্জব লাগলো কয়েক মুহূর্তের জন্য। তারপর চেঁচিয়ে উঠলুম, কর্নেল, কর্নেল! কর্নেল ছাড়া দিলেন। কি হলো জয়ন্ত? বেড়াল, একটা বেড়াল।
বেড়াল দেখে চেঁচামেচি কি আছে ডার্লিং? বেড়াল বাঘের মাসি হলেও অতি নিরীহ প্রাণী। আহা, বেড়ালটা সেই কালো জিনিসটা নিয়ে পালাচ্ছে, দেখুন দেখুন। তাড়া করো, দেখো তাড়া করো। পাথরের ধাপ বেয়ে যত জোরে উঠতে পারি উঠতে শুরু করলাম। কালো রঙের বেড়ালটা কিন্তু আস্তে সুস্থে পাথরের ওপর পা রেখে ওপর দিকে উঠছে। আমার দিকে ঘুরে যেন একবার বাঁকা হাসলো। তার মুখে অবশ্য সেই কালো জিনিসটা রয়েছে, তাই হয়তো পুরো হাসি হাসতে পারল না। এই বন জঙ্গলে বন বেড়াল থাকতে পারে, কিন্তু এ বেড়াল সে বেড়াল নয়। আমি বেড়াল চিনি। আমার মাসিমার ছেলে পুলে ছিল না, এক দঙ্গল বেড়াল নিয়ে জীবন কাটাতেন। সত্যি বলতে কি, সেই মাসির বাড়ি থেকেই আমি লেখাপড়া শিখেছি, বড় হয়েছি। কাজে এই বেড়ালের খবর আমার নখদর্পণে। কালো জিনিসটা নিয়ে যে বেড়ালটা গদাই লস্করি চালে পাহাড়ে চড়ছে, সে যে গৃহপালিত বেড়াল তাতে কোনো ভুল নেই। ন্যাড়া টিলার চূড়োয় উঠে বেড়ালটা অদৃশ্য হলো। টিলাটা বড় জোর 100 ফুট উঁচু। হাঁপাতে হাঁপাতে সেখানে পৌঁছে দেখি বেড়ালটা ওপাশে নেমে যাচ্ছে। তখন মরিয়া হয়ে ভাবলুম, গুলি ছুঁড়ে ওকে ভয় দেখালে নিশ্চয়ই জিনিসটা মুখ থেকে ফেলে দেবে। কিন্তু আমার বরাত, বেড়ালটাকে আর দেখা গেল না। আমারই বুদ্ধির ভুল। তখনই যদি গুলি ছুড়তুম নিশ্চয়ই কাজ হতো। নিচের দিকে ঝোপ জঙ্গল তো আছেই, অজস্র পাথরও পড়ে আছে ধ্বংসাবশেষের মতো। বিড়ালটা খুঁজতে খুঁজতে চোখের ব্যথা হয়ে গেল। তারপর এতক্ষণে ঠাউর করলুম, যা ঘটেছে ভারী বিস্ময়কর। ওই কালো চৌকো জিনিসটা কি হতে পারে? আর এই দুর্গম জঙ্গলে একটা কালো বেড়ালি বা তা মুখে করে নিয়ে গেল কেন? জিনিসটা যে প্রাণীর খাদ্য নয় তা আমি হলপ করে বলতে পারি। নিচের জঙ্গলটা একটা ছোট্ট উপত্যকা। তার ওধারে সেই ঐতিহাসিক কঙ্কগড় দুর্গ পাহাড়। সেদিকে তাকিয়ে আমার ফের চমক লাগলো। দুর্গের ওখানে একটা লোক চুপচাপ বসে আছে। শঙ্খচূড় সাপের ভয় তুচ্ছ করে ওখানে কেউ গিয়ে বসে আছে কল্পনাও করা যায় না। কিন্তু তারপর আরো যা দেখলুম, আমার বুদ্ধিশুদ্ধি ঘুলিয়ে গেল। সেই কালো বেড়ালটা দুর্গ পাহাড়ে উঠেছে ইতিমধ্যে এবং সেই লোকটার কাছে পৌঁছেছে। আর লোকটা তার মুখ থেকে কালো জিনিসটা নিয়ে তাকে আদর করছে। আমি চাপা গলায় ডাকতে থাকলুম, কর্নেল কর্নেল, শিগগির আসুন। সারা এলো আবার পিছন থেকে। দেখতে পাচ্ছি অন্ত। ঘুরে দেখি বুড়ো ঘুঘু মশাই কখন চুপি চুপি ঝর্ণার ধার থেকে উঠে এসেছেন এবং একটা পাথরে ঠেস দিয়ে বসে চোখে বাইনোকুলার রেখে কঙ্কগড় দুর্গের ওই বিচিত্র দৃশ্য মন দিয়ে উপভোগ করছেন। কাছে গিয়ে বললুম, এই তো ভারী তাজ্জব ব্যাপার। কর্নেল বাইনোকুলার নামিয়ে রেখে বললেন, তাজ্জব তাতে সন্দেহ কি? লোকটা আমাদের দেখতে পেয়েই আড়ালে লুকিয়ে গেল। জয়ন্ত, আমারই বুদ্ধির ভুল। ওই কালো বেড়ালটার কথা আমিও শুনেছিলাম। কঙ্কগড় জঙ্গলে অনেকেই নাকি ওকে দেখেছে, কিন্তু তাতে অবাক হবার কিছু ছিল না। অনেক সময় গৃহপালিত প্রাণী জঙ্গলে এসে বুনো হয়ে স্থায়ী ডেরা গাড়তে পারে সেখানে। অথচ যা দেখলুম তাতে মনে হলো বেড়ালটা দস্তুর মতো ট্রেন্ড এবং তার মালিকও রয়েছে। কালো চৌকো জিনিসটা কি হতে পারে অনুমান করতে পারছেন কর্নেল? অনুমান নয়, বাইনোকুলারে জিনিসটা দেখলুম জয়ন্ত। ওটা একটা নোট বই ছাড়া কিছু নয়। বলেন কি? তোমার কথার গুরুত্ব না দিয়ে ভুল করেছি ডার্লিং। যাই হোক, এখন আর পস্তিয়ে লাভ নেই। চলো আমরা ওই দুর্গে হানা দিই। মনে হচ্ছে ওই রহস্যময় লোকটা যেভাবেই হোক এখানে একটা নোট বই ফেলে গিয়েছিল তখন। পোষা বেড়ালকে সেটা খুঁজতে পাঠিয়েছিল। কর্নেল উঠে দাঁড়ালেন। দুজনে নিচের উপত্যকায় নামতে থাকলো। খুব সাবধানে আমরা এগোচ্ছিল। কখনো ঝোপের আড়ালে, কখনো পাথরের পাশ দিয়ে গুড়ি মেরে কতক্ষণ পরে কঙ্কগড় দুর্গ পাহাড়ের ধারে পৌঁছল। তারপর পাহাড়ে চড়া শুরু হলো। পাহাড়ের এদিকটা ঢালু, কাজেই তত বেশি কষ্ট করতে হলো না। কিন্তু শেষ 25 ফুট একেবারে খাড়া দেওয়াল। সমস্যায় পড়া গেল দেখছি। বেড়ালটা তখন কোন পথে উঠেছিল চিনতে পারছি না আমরা। কর্নেল বললেন, এক কাজ করা যাক, পাঁচিলের ধারে ধারে এগিয়ে ঝর্ণার মাথার দিকে যাই। এসব কাল সন্ধ্যার একটু আগে দেখে গেছি এদিকটা। পাঁচিলটা ওদিকে ভেঙে গেছে, নিশ্চয়ই ওঠার রাস্তা পেয়ে যাব। পাঁচিলের নিচে পা ফেলার জায়গা খুব সামান্যই। অতি কষ্টে এবং সাবধানে এগোতে হলো। কিছুক্ষণ পরে আমরা ঝর্ণার মাথায় গিয়ে পৌঁছলুম।
এখানে একটা চওড়া চত্বর থেকে প্রস্রবণ জলপ্রপাতের মতো 500 ফুট নিচে সশব্দে ছাপিয়ে পড়ছে। জলের গর্জনে কান পাতা দায়। হঠাৎ কর্নেল থমকে দাঁড়ালেন। তারপর ফিসফিস করে বললেন, সাপ, নড়ো না। দেখেই আটকে উঠল। মাত্র 15-20 ফুট দূরে একটা পাথরের খাঁজে লম্বা হয়ে বিশাল একটা সাপ মনের সুখে জল খাচ্ছে। তার জিভটা লকলক করছে। সাপটা যে শঙ্খচূড় তাতে ভুল নেই। একটু পরে সাপটা ঘুরে পাথর বেয়ে উঠতে থাকলো। তারপর হঠাৎ বিকট হিস হিস শব্দ করে মাথা তুলল। তার প্রকাণ্ড ফনা অন্তত 5 ফুট খাড়া হয়ে রইল। কর্নেল ফিসফিস করে বললেন, কিছু দেখেছে সাপটা। কি দেখেছে সেটা আমাদেরও চোখে পড়ল। সেই কালো বেড়ালটা একটা পাথরের ফাটল থেকে রুক্ষ একটা গাছ মাথা তুলেছে। মনে হলো গাছে পাখির বাসা আছে। বেড়ালটা নিশ্চয়ই ছানাগুলো চুরি করে খেতে এসেছে। সাপটার গর্জন শুনেই সে থমকে গেছে এবং জুলজুলে চোখে তাকিয়ে আছে। দাঁতগুলো বেরিয়ে পড়েছে তার। সাপের সঙ্গে বেজির লড়াই দেখেছি, কিন্তু বেড়ালের সঙ্গে সাপের লড়াই কল্পনা করে দম আটকে এলো উত্তেজনায়। আমি রাইফেল বাগিয়ে ধরলুম। হতচ্ছাড়া শঙ্খচূড় যদি বেড়ালটাকে মেরে ফেলে আমার কষ্ট হবে। এমন শিক্ষিত বেড়াল সচরাচর দেখা যায় না। শঙ্খচূড় কয়েক ফুট এগিয়ে হিস করে ফোনা ঝাড়ল, আর বেড়ালটা এক লাফে পিছিয়ে গিয়ে গড় গ্যাও করে উঠল। মনে হলো বেড়ালটা খুব ফিচেল। সাপটার সঙ্গে সে তামাশা করছে। সাপটা এইতে বেজায় রেগে গেল। সে ফের চক্কর তুলে লাফ দেবার ভঙ্গিতে আরো কয়েক ফুট এগিয়ে গেল। তার চক্করটা তখন প্রায় ফুট 5 উঁচু। এপাশ ওপাশে দুলছে। বেয়াদব প্রাণীটাকে চরম দণ্ড দেবার জন্য সে যেন অস্থির। রাগে অপমানে ক্রমাগত ফুঁসছে। কিন্তু ব্যাপারটা আর এগোলো না। হঠাৎ ওপারে কোথাও কার গলা শোনা গেল, মহারাজ, মহারাজ, পালিয়ে আয়। কর্নেল এক ঝটকায় আমাকে টেনে প্রকাণ্ড একটা পাথরের আড়ালে নিয়ে গেলেন। আমরা লুকিয়ে পড়লুম। সেখান থেকে উঁকি মেরে দেখলুম সেই লোকটা দুর্গের ওপর থেকে ঝুঁকে হাত নেড়ে বেড়ালটাকে ডাকছে, মহারাজ, এই হতভাগা, মারা পড়বি রে, পালিয়ে আয় বলছি। বেড়ালটার নাম তাহলে মহারাজ। সে মুখ তুলে লোকটাকে দেখল, তারপর দ্বিধার সঙ্গে আস্তে আস্তে রণস্থল ত্যাগ করল। তবে যাবার আগে সাপটাকে ধমক দিতে ভুলল না। পাথরের ধাপে লাফ দিতে দিতে ওপরে অদৃশ্য হলে সাপটা ফোনা গুটিয়ে চলতে শুরু করল। কর্নেল লোকটাকে দেখছিলেন। ফিসফিস করে বললেন, সাবধান জয়ন্ত, নড়ো না, দেখতে পাবে। মহারাজ লোকটার কাঁধে গিয়ে চলেছে। সে ওকে আদর করতে করতে সরে গেল ধ্বংসাবশেষের আড়ালে। আমরা উঠলুম। কর্নেল বললেন, থাক জয়ন্ত, এখন আর ওপরে গিয়ে কাজ নেই। লোকটাকে ভালোভাবে দেখে নিয়েছি। মুখটা চেনা মনে হলো, কিন্তু কিছুতেই স্মরণ করতে পারছি না। এসো ফেরা যাক। বললুম, এমন দুর্গম জায়গায় ও কি করে? ভারী আশ্চর্য তো। কর্নেল কোনো কথা না বলে আমার হাত ধরে টানলেন। আমরা আগের পথেই নামতে শুরু করলুম। দুপুরে খাওয়ার পর বিছানায় গড়াচ্ছি। সেই সময় দেখি কর্নেল টেবিলে এক টুকরো কাগজে কী সব রেখে আতস কাচ দিয়ে দেখছেন। জিজ্ঞেস করলুম, ওগুলো কি? কর্নেল একটু হেসে জবাব দিলেন, টোনা বাবার লোম। তাই বলুন, আসা অবধি দেখছি মাটির ওপর ঝুঁকে হামাগুড়ি দিয়ে কি খুঁজছেন। তাহলে টোনা বাবার লোম খুঁজতেই হন্যে হচ্ছিলেন কাল থেকে? হ্যাঁ ডার্লিং, লোম ইজ লোম। আতস কাচ দিয়ে অত খুঁটিয়ে দেখা কি আছে? আছে বৎস। একসময় ট্যাক্সিডার্মি অর্থাৎ চামড়া বিদ্যায় কিছু জ্ঞানগম্যি ছিল। তখন শিকারের নেশা ছিল, তাই শিকার করা জন্তুর চামড়া কিভাবে অবিকৃত রাখা যায় তার হদিশ পেতে ওই বিদ্যা চর্চা করেছিল। দেখা যাক সেই জ্ঞান কাজে লাগাতে পারি নাকি। কি কাজে লাগাতে চান শুনি? প্রথম কথা, এর লোম কোন জন্তুর জানতে চাইছিল, জানলাম। দ্বিতীয় কথা, এর লোম যে জন্তুর গা থেকে খসে পড়েছে সে জীবিত না মৃত সেটা জানার দরকার ছিল, জেনে গেলুম। বাহ, তাহলে ওই জ্ঞান দুটো আমাকেও বিতরণ করুন, জ্ঞানী হই আপনার মতো। কর্নেল আমার তামাশায় কিন্তু হাসলেন না। গম্ভীর মুখে বললেন, আশ্চর্য, বড় আশ্চর্য জয়ন্ত। এর লোম নিতান্ত ভালুকের, অথচ আমি জানি টোনা বাবা মোটেও ভালুক নয়। তাছাড়া সে ভালুক ভালুক বলে চেঁচালে ভয় পেয়ে পালায়।
আর তার যে আশ্চর্য ব্যাপার, এলোম মরা ভালুকের। হতভম্ব হয়ে বললুম, ওরে বাবা, তাহলে কি ওটা একটা ভালুকের প্রেতাত্মা? তাহলে ভালুক বলে চাচালে ভয় পাবে কেন ডার্লিং? পাবে এই জন্য যে সে একটা ভূত। মানুষের ভূত শুনেছি জ্যান্ত মানুষকে ভয় পায় অনেক সময়। ভালুকের ভূত জ্যান্ত ভালুকের কথায় ভয় পাবে, এতে অবিশ্বাসের কি আছে? কিন্তু এ লোম ভালুকের, অথচ টোনা বাবা ভালুক নয়, গরিলা জাতীয় প্রাণী। তুমি তো ওর ফটো দেখেছ, ভালুক বলে মনে হয়, অবিকল যেন সেই সিনেমায় দেখা কিংকং। এ রহস্যের মাথা মুন্ডু নেই। অগত্যা আমি ঘুমোবার তালে থাকলুম। দুপুরে খেয়ে ভাত ঘুমের বাঙালি অভ্যেস আমার বরাবর। সেই ঘুম ভাঙার পর দেখি ঘরে আমি একা। আলো ধূসর হয়ে গেছে। কঙ্কগড় দুর্গ পাহাড়ের আড়ালে সূর্য অস্ত যাচ্ছে। পাহাড়ের মাথা লাল হয়ে গেছে। বাংলার লনে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে দেখতে বৃদ্ধ সঙ্গীটির কথা ভাবলুম। নিশ্চয়ই কোথাও সেই বিদঘুটে ক্যামেরার ফাঁক পাততে গেছেন। এ বয়সে এমন সাহসের বাড়াবাড়ি না দেখালেই পারতেন। চৌকিদারকে ডেকে একটা চেয়ার আনতে বললুম। চায়েরও ফরমাস দিলুম। একটু পরে চেয়ারে বসে চা খেতে খেতে চমকে দেখি সেই মহারাজ, অর্থাৎ কালো বিড়ালটা চৌকিদারের ঘরের বারান্দায় পা টিপে টিপে উঠছে। বারান্দায় একটা দোলনা টাঙানো, তাতে চৌকিদারের বাচ্চাটা ঘুমুচ্ছে। মহারাজ করলো কি, এক লাফে দোলনায় উঠে পড়লো। অমনি বাচ্চাটা বেড়ে চেঁচামেচি করে কান্নাকাটি জুড়ে দিল। চৌকিদারের বউ রান্নাঘর থেকে দৌড়ে এলো খুন্তি হাতে। চৌকিদারও দৌড়ে এলো। তারপর যা দেখলুম, কয়েক মুহূর্তের জন্য আবার বুদ্ধি শুদ্ধি খুলিয়ে গেল। ঘরের পিছন দিক থেকে দুলতে দুলতে মূর্তিমান কিংকং বেরোলো যেন। হ্যাঁ, এই সেই টোনা বাবা, তাতে কোনো ভুল নেই। সে দু ঠ্যাঙে হেঁটে বারান্দায় পা দিতেই চৌকিদার ভিড়মি খেয়ে গোঁগো করে পড়ে গেল। তার বউ দুর্বোধ্য ভাষায় চিৎকার করে উঠেছিল, কিন্তু তার মায়ের মন। প্রথমেই সে বাচ্চাটাকে তুলে নিয়ে ঘরে ঢুকে দরজা আটকে দিয়েছে। কালো বেড়ালটা দোলনার কিনারায় আরামে বসে দুলছে, আর টোনা বাবা দরজায় ঘুষি মারছে দমদম। কয়েক সেকেন্ডের মধ্যে এসব ঘটে গেল। তারপর আমার সম্বিত ফিরে এলো। কিন্তু রাইফেলের জন্য দৌড়ে বাংলায় ঢুকতে গেলে যদি টোনা বাবা আক্রমণ করে? আমি অসহায় হয়ে পড়লুম কয়েক মুহূর্তের জন্য। তারপর হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেল, ভালুক ভালুক। অমনি টোনা বাবা থমকে দাঁড়ালো। আমি আরো বাজখাই গেলায় চেঁচিয়ে বললুম, ভালুক ভালুক। টোনা বাবা দুলতে থাকলো, নামলো বারান্দা থেকে। তারপর যেই ঘরের পিছন দিকে জঙ্গলে ঢুকতে গেছে, হঠাৎ কোত্থেকে তার সামনে আবির্ভূত হলেন স্বয়ং কর্নেল নীলাদ্রি সরকার। টোনা বাবা তাকে যেন ঘুষি মারবার জন্য মুঠো তুলল। আমি আটকে চোখ বন্ধ করলুম। তারপর শুনলুম কর্নেল হাসতে হাসতে বলছেন, গুড ইভিনিং টোনা বাবা, গুড ইভিনিং। টোনা বাবা থেমে গেছে। কর্নেল বললেন, হাঁ করে কি দেখছেন মশাই? আসুন চা খাওয়া যাক, তারপর অন্য কথা। টোনা বাবা চুপ। দোলনা থেকে বেড়ালটা দৌড়ে গিয়ে তার কাঁধে চাপল। এবার কর্নেল খপ করে তার একটা হাত ধরে ফেললেন। টোনা বাবা ছাড়াবার চেষ্টা করলো, কিন্তু পারল না। আমি কি স্বপ্ন দেখছি? কর্নেলের গায়ে এমন দানবের জোর আছে কখনো দেখিনি। এমন একটা কিংকংকে হিড়ির করে টেনে আনছেন। লনের মাঝামাঝি এসে টোনা বাবা মানুষের ভাষায় এবং খাঁটি বাংলায় বলে উঠল, আহ, ছাড়েন না মশাই, এই হাতের হাড় ভাঙা যে। হারামজাদা ভালুক আমার ডান হাতটা অকেজো করে দিয়েছে ছেলেবেলায়। কর্নেল বললেন, জয়ন্ত, চৌকিদারের জ্ঞান ফেরাও, ওর বউকে বেরোতে বলো, আমাদের অতিথির জন্য চা ফা দরকার। তাছাড়া রাতেও ইনি আমাদের সঙ্গে থাকবেন, বলে দিও। যেতে যেতে ঘুরে দেখি টোনা বাবা আমার খালি চেয়ারটাতে বসে পড়ল। ভালুকের চামড়া খুলে রেখে টোনা বাবা আমাদের সঙ্গে পরম আনন্দে চাই চুমুক দিতে দিতে বললেন, আহ, কতকাল পরে এমন সুস্বাদু চা খাচ্ছি। তবে শুনুন মশাই, আমি কিন্তু স্রেফ নিরামিষ খাই, চৌকিদারকে বলে দেবেন। তবে আমার মহারাজের জন্য বিশেষ ভাবতে হবে না, এক বাটি দুধ হলেই চলবে। বেচারা বহুকাল দুধ খেতে পায় না, সেই লোভেই তো বাচ্চাদের বিছানায় গিয়ে দুধের শিশি হাতড়ায়। বাচ্চাগুলো এমন হিংসুটে, চেঁচামেচি করে হইচই বাঁধায়। কর্নেল মিটিমিটি হেসে বললেন, মহারাজ না হয় দুধ চুরি করতে হানা দেয়, আপনি কি চুরি করতে চান টোনা বাবা? টোনা বাবা লাজুক হেসে বললেন, আমি বাচ্চাদের খুব ভালোবাসি, একটু আদর করতে সাজ যায়, কিন্তু আমার এমনি কপাল, আজ অবধি একটা বাচ্চাও হাতাতে পারলুম। যেমনি চুপি চুপি হানা দিই, আমার মহারাজ হারামজাদা ঘুম ভাঙিয়ে দেয় ওদের। তারপর লোকেরা ভালুক ভালুক বলে ভয় দেখায়। আমার মশাই ওই একটা আতঙ্ক, ছেলেবেলায় সেই যে ভালুকের পাল্লায় পড়েছিলুম। ওহ,
সে আতঙ্ক আর কাটলো না বুড়ো বয়সে। কিন্তু বাচ্চা চুরি করার ইচ্ছে কেন আপনার? টোনা বাবা খিক খিক করে হাসলেন, চোখ নাচিয়ে বললেন, পুষবো, মহারাজকে যেমন পুষেছি তেমনি পুষবো। তো দিন দুপুরে বাচ্চা চুরি করা কি সহজ কাজ? লোকেরা বেদম ঠ্যাংনি দেবে যে। তাই টোনা বাবা সেজে রাত বিরেতে হানা দিই। আমি এসব কথাবার্তার মাথা মুন্ডু বুঝতে পারছি না, চুপচাপ শুনে যাচ্ছি। শুধু টের পাচ্ছি এই টোনা বাবা ভদ্রলোকের খুলির ভেতরকার নরম বস্তুটিতে নিশ্চয়ই কোনো গণ্ডগোল ঘটেছে। হ্যাঁ, ঠিক তাই। আমাদের খাওয়া দাওয়া শেষ হবার পর ফের লনে গিয়ে বসে আছি। এমন সময় একটা জিপ এসে উপস্থিত হলো। কয়েকজন অফিসার গোছের ভদ্রলোক এগিয়ে এসে বললেন, নমস্তে কর্নেল সাহেব, কই আমাদের পেশেন্ট ভদ্রলোক কোথায়? অবাক হয়ে দেখি টোনা বাবা কখন চেয়ার থেকে ছিটকে গেছেন এবং আলো ছায়া ভরা লনে ফুল গাছের আড়ালে হামাগুড়ি দিচ্ছেন এবং কাঁধে মহারাজও রয়েছে। টর্চের আলো পড়তেই উঠে দাঁড়িয়ে বিকট চেঁচিয়ে বললেন, যাবো না, কিছুতেই যাবো না। অফিসাররা তাকে ধরে ফেললেন, তারপর টানতে টানতে জিপের দিকে নিয়ে গেলেন। বেড়ালটা ওর কাঁধ আঁকড়ে বসে রইল। টোনাবাবুকে নিয়ে জিপ চলে গেলে এতক্ষণে বললুম, হে বৃদ্ধ ঘুঘু পাখি, এসবের অর্থ কি? কর্নেল হো হো করে হেসে বললেন, এখনো বোঝনি জয়ন্ত? টোনা বাবা কিছুদিন আগে রাঁচির পাগলাগারদ থেকে পালিয়ে এসেছেন। আজ দুপুরে আমি প্রতাপগড়ে গিয়ে ট্রাঙ্ক কল করে এসেছিলাম। এবার বুঝলুম, তবে অর্ধেক বুঝিনি। কে টোনা বাবা? ভদ্রলোকের নাম দিবাকর মুখুজ্জে। নাম করা উকিল ছিলেন রাঁচি আদালতে। একমাত্র পুত্র ট্রাক দুর্ঘটনায় মারা যাবার পর ক্রমশ মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল। তারপর বাধা দিয়ে বললুম, ভালুকের চামড়া পেলেন কোথায় উনি? তোমাকে আমার বন্ধু মেজর শঙ্করনাথের কথা বলেছি। তার ছেলে অসীম বিনা লাইসেন্সে কঙ্কগড় জঙ্গলে শিকারে এসে বাড়ি ফেরেনি, তাও বলেছি। কাল সন্ধ্যাবেলা ঝর্ণার ওখানে হঠাৎ অসীমের সঙ্গে দেখা হয়ে গেল। সে একটা বাঘ না মেরে কিছুতেই বাড়ি ফিরবে না, কোনো পাহাড়ি গুহায় সে লুকিয়ে আছে বলল। যাই হোক, কথায় কথায় অসীম বলল সে একটা প্রকাণ্ড ভালুক মেরে চামড়া ছাড়িয়ে নুন মাখিয়ে শুকোতে দিয়েছিল, সেই চামড়াটা হারিয়ে গেছে। তা এই শুনেই আমার কেমন সন্দেহ হলো। তারপর অসীমের কাছেই শুনলুম ভাঙা দুর্গে বেড়াল কাঁধে নিয়ে একটা লোককে বেড়াতে দেখেছে। লোকটা গুনগুন করে গানও গাইছিল, গানটা শোনো। বলে কর্নেল সুর ধরে গাইতে থাকলেন, টান্না বাব্বা টান্না, ভূতান্নিকে টান্না, টান্না বাব্বা টান্না, টান টন টান্না। বললুম, আবার কিসের গান? কর্নেল বললেন, 1914 খ্রিস্টাব্দের যাত্রা নামে একজন ওরাও টানা ভগত নামে এক আন্দোলন শুরু করেন। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল ওরাও জাতির কুসংস্কার দূর করা। অথচ আশ্চর্য, সেই টানা ভগত আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। টোনা বাবা নামে এক ভূতের সৃষ্টি হয়। কুসংস্কারের শক্তি এমনি, এক ভূত তাড়ালে আর এক ভূত এসে জোটে। যাই হোক, সম্ভবত কাঠুরেরা ওই গান শুনে ভেবেছিল জঙ্গলে টোনা বাবার আবির্ভাব ঘটেছে। দিবাকর বাবুও সুযোগ বুঝে নিজেকে টোনা বাবা করে তুলেছিলেন। এসব শোনার পর কঙ্কগড়ের রহস্য আমার কাছে মুছে গেল। তাই বললুম, আর কি হবে এখানে থেকে? যেখানে রহস্য নেই সেখানে তো আপনারও মন বসে না। কর্নেল হাসলেন, রহস্য নেই কে বলল? জঙ্গল পাহাড় দুর্গের ধ্বংসাবশেষ, এসবের রহস্যের শেষ নেই। এক রহস্যের পর্দা তুলে দেখি, সামনে আর এক রহস্যের পর্দা দাঁড় করানো। তুমি জানো, আমি ওই ঝর্ণার ধারে একটা শিলালিপি আবিষ্কার করেছি। আমার ধারণা ওই দুর্গে খুঁজলে অনেক বিস্তৃত ইতিহাস উদ্ধার করা সম্ভব হবে। ডার্লিং, আগামী প্রত্যুষে আমরা দুর্গ অভিযানে বেরোবো। আঁতকে উঠে বললুম, রক্ষে করুন, শঙ্খচূড় সাপের কথা ভেবে এখনো বুক কাঁপছে। কর্নেল আবার একটা হাত নিয়ে শ্বাস নিয়ে বললেন, বৎস জয়ন্ত, কঙ্কগড়ের ওই আতঙ্ক আছে বলেই আমাদের অভিযান রীতিমতো অ্যাডভেঞ্চার হয়ে উঠবে। চলো শুয়ে পড়া যাক, সকাল সকাল উঠতে হবে। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরবো
পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।